ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫ বছর হয়েছে দল হিসেবে। আওয়ামী লীগের ৭৫ বছর বয়স। কতটা সাফল্য এসেছে, কতটা সমালোচনাকে উপরে উঠে রেখে দল সুসংহত হয়েছে, সুসংগঠিত হয়ে নেতৃত্বের জায়গাটি আরও প্রকট হয়েছে, এরকম নানা বিষয় আসলে সাধারণ মানুষের মনে থাকে। আমরা আলোচনা করতে চাই আজকে সকালবেলা একটু এই বিষয়টা নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন আলোচনা করবার জন্য সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক। সুভাষ সিংহ রায়, ধন্যবাদ। শুভ সকাল, সকালবেলা সময় দিয়েছেন। আলোচনাটা আসলে করতেই চাই। আওয়ামী লীগ ৭৫ বছর বয়সে পা দিয়েছে দল হিসেবে। আপনার দৃষ্টিতে এই ৭৫ বছর বয়সে আওয়ামী লীগের সাফল্য কতটুকু দেখেন, এবং সেখানে সাফল্য যদি নাও আসে, কঠিন পথ কী কী তাকে পাড়ি দিতে হয়েছে, এবং একই সাথে যে সমালোচনা গত কয়েক বছরে আসলে আমরা দেখেছি বিগত দিনে নানা রকম রাজনৈতিক নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, সেটির থেকে আসলে ছাপিয়ে আওয়ামী লীগ উঠতে পেরেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং সকালবেলায় এই আলোচনা দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছে। খেয়াল করা দরকার, একটি রাজনৈতিক দল যার বয়স ৭৫ পার হয়ে আজকে ৭৬-এ পা দিবে, এবং এই রাজনৈতিক দল লড়াই ও সংগ্রামের ইতিহাস রচনা করেছে। ১৯৪৯ সালে ২৩শে জুন যখন এই দলটির জন্ম হয়, তখন এই মাটিতে রাজনৈতিক পরিবেশটি কেমন ছিল, এবং তার আগে একটু ইতিহাস দ্রুত বলে নেওয়া দরকার। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট যখন ভারত ভাগ হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হলো, ভারত এবং পাকিস্তানের, সে সময় এই মাটিতে বাঙালিদের পক্ষে কথা বলার মতন কোনো সংগঠন ছিল না। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখেই, এক মাসেরও কম সময়ের মধ্যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তরুণ শেখ মুজিব, তিনি একটি সংগঠন গড়ে তুললেন, তার নাম গণতান্ত্রিক যুবলীগ। সাহিত্যিক, সমাজসেবক, সমস্ত সুশীল সমাজদের নিয়ে একটি সংগঠন গড়ে তুললেন। কেন গড়ে তুললেন তিনি তার ডায়েরিতে লিখেছেন, যেটা আমরা অসমাপ্ত আত্মজীবনীতে পাই। তিনি লিখেছেন, একটি কমনাল হারমোনি তৈরি করবার জন্য তিনি এই সংগঠন গড়ে তুললেন, যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। খেয়াল করা দরকার, সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই, একেবারে ৭ই সেপ্টেম্বর, এবং তার কমাস পরেই ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি তিনি সৃষ্টি করলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের। এবং ১৯৪৯ সালের ২৩শে জুন যখন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের জন্ম হলো, তখন শেখ মুজিবুর রহমান জেলখানায়। তার ৩ দিন পরে ২৬শে জুন তিনি মুক্ত হলেন। ৪৯ সালে মার্চ মাসে আপনি খেয়াল করে দেখেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। তার অপরাধ, তিনি ৭৪ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এবং এটাও বলে নেওয়া ভালো, এই ১৯৪৯ সালের ২৬শে মার্চের ২২ বছর পর, ঠিক ২৬শে মার্চেই এই বাংলার মাটি থেকে পাকিস্তান হায়নাদের তিনি চিরতরে বহিষ্কার করলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ। এবং আওয়ামী লীগের জন্ম নিয়ে, আওয়ামী লীগের ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ৭৫ বছরের ইতিহাস লড়াই ও সংগ্রামের ইতিহাস। আমরা প্রায় বলে থাকি বাঙালি জাতির লড়াকু জাতি। আর লড়াই সংগ্রামের ইতিহাস যদি জানতে হয়, আওয়ামী লীগের ইতিহাসটি পাঠ অবশ্যই করতে হবে, এবং ইতিহাসের এই পাতায় তার সব কিছু লেখা আছে। আমাদের একটা উপলব্ধির জায়গা হচ্ছে, এই মাটিতে যা কিছু বাঙালি জাতির জন্য লড়াই সংগ্রাম, যা কিছু অর্জন হয়েছে, সব আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আজকে বেশ কিছু পত্রিকার শিরোনাম আপনি পাঠ করলেন, শিরোনামে সাফল্যের কথা বলেছে, কিন্তু বলেছে যে এর কতটুকু সমালোচনা করা যায় এমন ইঙ্গিত দিয়েছে। অবশ্যই সমালোচনা করা যায়, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের ভুল ত্রুটি বিচ্যুতি খুব স্বাভাবিক, কিন্তু ৭৫ বছরের যে লড়াই সংগ্রামের ইতিহাস,
তার সব কিছুকে ছাপিয়ে যায়। না অবশ্যই আপনি যেভাবে বলছিলেন যে ৭৫ বছরের যে লড়াই সংগ্রামের ইতিহাস, এবং আওয়ামী লীগ তো বলা হয় সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বেশি সংগঠিত একটি রাজনৈতিক দল বাংলাদেশের। একেবারেই আসলে যদি বাংলাদেশ হবারও আগ থেকে যদি আমরা আসলে চিন্তা করি, কিন্তু দিনে দিনে যে নেতৃত্ব, যে আদর্শ, বঙ্গবন্ধুর মতো একজন নেতা, মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন নেতা, সেই ধারাটি কি আসলে এই সময় এসে আছে কি না আপনার দৃষ্টিতে কি মনে হয়? নতুন নতুন অনেক নেতা হচ্ছে, নতুন নতুন অনেকে রাজনীতিতে আসছেন, কিন্তু তারা ঠিক ওনাদের মতো করে দলকে চালানো, দলকে ব্যবহার না করে নিজে ফায়দা না লুটা, এই ধরনের যে মানসিকতা, দেশের জন্য কাজ করা, এই জায়গায় আপনি দেখেন কি না এখন যারা নেতা হয়ে আসছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি ত্যাগের রাজনীতির কথা বলছেন। এখন ভোগের রাজনীতির বিস্তার সারা বিশ্বব্যাপী, এবং সেখানে অনেক আলোচনা থাকা প্রয়োজন এবং সমালোচনাটা খুব জরুরি। আমি আপনাকে তার আগে একটু ছোট্ট ইতিহাস বলি। ডক্টর শ্যামলী ঘোষ তিনি একটি বই লিখেছিলেন 2007 সালে। উনি 1994 সালে ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি পান, আওয়ামী লীগ ওপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং ইউপিএল থেকে বাংলা এবং ইংরেজিতে এই বইটি প্রকাশিত হয়েছে 2007 সালে। আওয়ামী লীগ 1949 থেকে 1971, এই সময়কালটা হিসেব করে দেখুন। সেই বইতে তিনি একেবারে প্রথম দিকে 7 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখছেন যে আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনটি দাঁড়িয়ে গেল এত দ্রুত জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে। সেই দলটির নেতাকর্মীরা শেখ মুজিবের নেতৃত্বে নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা গঠন করবার জন্য যে প্রক্রিয়াটি করলো, সেখানে দেখা গেল যে ওয়াকিবল সূত্রে জানা যায়, সে বলছেন যে উর্দু ভাষা সামান্য বোঝেন না এমন নীরব অভিযান চালিয়েছিলেন। তখন জনগণনা করা সময় এসেছিল। 51 সালের সেন্সাস কমিটি রিপোর্টে যেটা প্রকাশিত হয় যে ঢাকা শহরে এই অঞ্চলে মাত্র 1.5% মানুষ উর্দু মানুষ সামান্য বুঝতে পারে। এটি রাজনৈতিক সংগঠন কতটা গভীরে প্রবেশ করতে পারলে কর্মীবান্ধব বলে, জনবান্ধব বলে এই কাজটি করা সম্ভব, সেইটা আজকের আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে রাখা দরকার। 29 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব, তরুণ শেখ মুজিব, তখন তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন। এখানে আরেকটি বিষয় একটু আপনার সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এই যে তখনকার যে ইতিহাসটা নিয়ে আপনি প্রসঙ্গ টানলেন যে এখনকার যারা রাজনীতি করেন তাদের এই ত্যাগের বিষয়টা মনে রাখা দরকার, কিন্তু এখন অনেকটা যেমনটা দেখা যাচ্ছে সমালোচনা হচ্ছে, অথবা ধরেন সাধারণ মানুষের কাছে ধারণা যেটি সেটা হচ্ছে যে এখন টাকা দিয়ে নেতা হওয়া যায়, টাকা দিয়ে দলের কোনো একটি অবস্থান আসলে কেনা যায়, সেখানে আদর্শের প্রয়োজন নেই, সেখানে আসলে ত্যাগের প্রয়োজন নেই। এবং এরকম কিছু ছোট ছোট ঘটনাও তো আসলে ঘটেছে, যারা একেবারেই দলের বা রাজনীতির বাইরে থেকে এসে প্রবেশ করেছে, যেটা নিয়ে দলের যারা ত্যাগী নেতা তারাও কিন্তু এক ধরনের মনোক্ষুণ্ণতা বলেন, মনোকষ্ট বলেন, অথবা তারা এক ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছে। এই যে জায়গাটি আসলে কেন আসলো, কেন আমরা সুস্থ ধারার রাজনীতির অবস্থাটা তৈরি করতে পারিনি দেশে, যে একটা মানুষ তার রাজনৈতিক আদর্শ, রাজনীতি সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা আমরা কেন তৈরি করতে পারিনি? সেক্ষেত্রে এই দল হিসেবে কি মানে আওয়ামী লীগ এই বিষয়গুলোর উপর থেকে দায় আসলে এড়াতে পারে কিনা? আমি আপনার আগেই বলেছি, একটি রাজনৈতিক সংগঠনের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু সাফল্যের জায়গা কতখানি এটা আমাদের প্রথমে হিসেব করা দরকার, এটা বোঝা দরকার। আর আপনার যে খেয়াল করা দরকার, এই 75 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব কত বছর ছিল? এই 75 বছরের মধ্যে বাংলাদেশে এই মাটিতে দুবার সামরিক শাসনে বাংলাদেশের মানুষ জাতাকলে পিষ্ট হয়েছে, এবং মানি ইজ নো প্রবলেম, এই যে সংস্কৃতির যে জায়গাটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু আমরা খুব স্পষ্ট করে দেখতে পাই। খেয়াল করা দরকার যে এই যে সময়টা, আজকে যাদের বয়স 50 বছর, 55 বছর, কিংবা যাদের বয়স 60 বছর, হিসাব করে দেখুন তাদের মধ্যে কোন বয়সের মানুষরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা ভালো করে জানেন কিংবা দেখেছেন, এটা খুব মনে রাখা দরকার।
1975 সালে 15ই আগস্টের পর যাদের বয়স 15 বছর ছিল, তাদের বয়স এখন কত? তারাই মূলত একটু একটু করে বলতে পারবেন যে বাঙালি জাতির ওপরে কি স্টিম রোলার চলেছে। বাঙালির সংস্কৃতিকে পুরো পাল্টে দেওয়ার চক্রান্ত হয়েছিল, এবং সেইটার ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা মোকাবেলা করতে পেরেছে আপনি নিশ্চয়ই এই আলোচনাটি তুলবেন, আমিও তুলতে চাই। কিন্তু আওয়ামী লীগের জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনা থেকে আওয়ামী লীগ দলগতভাবে কতটুকু বিচ্যুত হয়েছে। আপনি দেখেন বিচারপতি সায়েম, যিনি জিয়াউর রহমানের সময় রাষ্ট্রপতি হয়েছিলেন, তার একটা বই আছে অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ। সে বইতে তিনি স্পষ্ট করে লিখছেন, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশনস, দিস আই লার্ন ওয়াইল আই ওয়াজ ইয়েট অ্যাজ বঙ্গভবন। অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। অর্থাৎ আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়নি, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। এদেশের মানুষকে বারবার ভুল ইতিহাস শেখানো হয়েছে, ভুল পথে পরিচালিত করা হয়েছে। অবশ্যই, তবে সেই ভুল পথ থেকে যাতে সঠিক পথে আসার যে প্রক্রিয়াটি, ইতিহাস সম্পর্কে জানানো, রাজনৈতিক দর্শন সম্পর্কে জানানো, সেটি আসলে আওয়ামী লীগেরও করা উচিত। কারণ যখন তারা ক্ষমতায়, আমরা নিশ্চয়ই সেই বিষয় সম্পর্কে আরও পরিষ্কার তাদের কাছ থেকে ধারণা আশা করি, যাতে সামনের দিনগুলোতে যে ত্যাগ থেকে, যে দেশপ্রেম থেকে এই দল আছে, সেটা যেন আসলে সাধারণ মানুষের ভেতরে এবং যারা নতুন রাজনীতিবিদ হিসেবে আসবেন তাদের ভেতরে যেন থাকে। আজকে আলোচনা একেবারে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ সুভাষ সিংহ রায়। সময় আসলে কম, অন্যান্য বিষয় নিয়ে একটু আলোচনা করতেই হবে। আগামীতে আবারও কথা হবে আপনার সাথে। দর্শক, আমরা আওয়ামী লীগের 75 বছর বয়সের নানা রকম দিক নিয়ে আসলে আলোচনা করছিলাম। তবে এই মুহূর্তে আলোচনা করতে চাই যেটি গণমাধ্যমে আরও একটি বড় খবর, শুরুতেই বলছিলাম, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা জানি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, এবং সেখানে বরাবরের মতো অভিন্ন যে ইস্যুগুলো সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। কতটুকু আসলে এই সফরটি আমাদের জন্য সাফল্য বয়ে নিয়ে আসলো, বা আমরা কতটুকু নিজেদের দাবি আদায় করে আনতে পারলাম, বা কোনো সম্ভাবনা সামনে তৈরি হলো কিনা, সেটা নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সাথে ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হয়েছেন এবং স্বাগত একাত্তর সকালে আলোচনায়। প্রথমত একটু বলতেই চাই যে ভারতের সাথে বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের যেই সম্পর্কের কথা আমরা বারবার বলি, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে আপনি কিভাবে দেখছেন? এবং পুরনো প্রশ্নই, সেটি হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় যেই গণমাধ্যম বলেন বা ভারতের